নবম শ্রেণীর প্রথম অধ্যায় হচ্ছে গ্রহরূপে পৃথিবী, যেটি তোমাদের বার্ষিক পরীক্ষা আসার মতন চিন্তাভাবনা আছে। তো এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে এবং কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট তোমাদের একটু বুঝিয়ে দিই। তো প্রথমে আসি যে আমাদের এই নবম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, অর্থাৎ গ্রহরূপে পৃথিবী বলতে কী বোঝাতে চেয়েছে। তো এইখানটা বলছে যে পৃথিবী প্রথম যখন পৃথিবী তৈরি হয়েছিল বা পৃথিবীর চিন্তাভাবনা মানুষের মনে এসেছিল, তখন এদের ধারণা ছিল যে পৃথিবী সমতল। কিন্তু এখানে পিথাগোরাস, অ্যারিস্টোটল, অ্যারিস্টোনিস এবং টলেমি এরা বিভিন্নভাবে প্রমাণ করেছে যে পৃথিবী কিন্তু আকার কিন্তু গোল। তার মধ্যে সর্বোপরি বলতে হয় এইখানটা এই যে পিথাগোরাস খ্রিস্টপূর্বের প্রায় 600 বছর আগে তিনি বলেছিলেন এই যে পৃথিবীর আকার কিন্তু চ্যাপ্টা নয় গোল। তো ভালো করে শুনেছো তো, যে পৃথিবীর আকার চ্যাপ্টা নয় কিন্তু গোল, এই কথাটি কে বলেছিলেন? এটি বলেছিলেন পিথাগোরাস। তারপরে পরের যে পয়েন্টটা আছে এখান থেকে শর্ট কোশ্চেন যেগুলো আসে, যে বরাহমির, আর্যভট্ট এবং কোপার্নিকাস এরা কিন্তু বিভিন্ন উপায় প্রমাণ করেছিলেন যে পৃথিবীর আকৃতি কিন্তু গোল। এরা কিন্তু প্রমাণ করে দিয়েছিলেন বিভিন্ন উপায়ে। কেউ কেউ ম্যাথের সাহায্যে প্রমাণ করেছে, কেউ কেউ সূত্রের সাহায্যে প্রমাণ করেছে। এরা কিন্তু এভাবে প্রমাণ করেছিল। কথাটা বুঝেছ? আর এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে টলেমি অক্ষরেখার সাহায্যে পৃথিবীর কিন্তু আমাদের যে গোলু আকৃতি অর্থাৎ পৃথিবীর মানচিত্র কিন্তু নির্মাণ করেছিলেন হচ্ছে টলেমি। বুঝতে পারলে? এই কটা পয়েন্ট এর মধ্যে ইম্পর্টেন্ট। আর জ্যামিতিক উপায় কিন্তু অ্যারিস্টোস্থেনিস ইনি কিন্তু আমাদের এই পরিধি কিন্তু নির্ণয় করেছিলেন যে পৃথিবীর পরিধি কত। এটি ছিল প্রথম পেজে যে কোন কোন শর্ট কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। চলে আসলাম যে পরের যে বট কোশ্চেন 5 নম্বরে আসবে, যে পৃথিবীর আকৃতি গোল এর কতগুলো প্রমাণ দিতে হবে আমাদের। যে পৃথিবীর আকৃতি গোল তার প্রমাণ হচ্ছে তার পরের পৃষ্ঠাতে। তো পৃথিবীর আকৃতি গোল বলার আগে যে প্রমাণগুলো আনতে হবে এর মধ্যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট, ফার্স্ট যে পয়েন্টগুলো বলতে হবে। যে কোশ্চেনটা পরীক্ষা আসলে তোমরা কীভাবে লিখবে, এই কোশ্চেনটা পরীক্ষা আসলে লিখবে হচ্ছে এই যে একটু নিজের মতন করে বানিয়ে দাও। যে পৃথিবীর আকৃতি পূর্বে চ্যাপ্টা বলে আমাদের বিভিন্ন বিজ্ঞানী মহল মানত, কিন্তু এরাটোস্থেনিস, টলেমি এরা প্রমাণ করে গিয়েছিলেন এই যে পৃথিবীর আকৃতি কিন্তু গোল। বুঝতে পারলে? পৃথিবীর আকৃতি গোল এরা প্রমাণ করে দিয়েছিলেন বা গেছিলেন। তো এর প্রমাণস্বরূপ আমাদের যে যেগুলো ব্যাখ্যা আছে তার নিম্নে আলোচনা করা হলো। এইভাবে তোমরা লিখবে পরীক্ষা হলে। তো আসলে এবারে লেখার পরে ফার্স্ট পয়েন্ট দেবে। ফার্স্ট পয়েন্ট কী দেবে? যে মহাকাশ থেকে পৃথিবীর আকৃতি এবং অন্যান্য গ্রহের আকৃতি। পয়েন্টটা তোমরা কিছুতেই বইয়ের মতনই লিখো, নিজেদের মতন করে বানিও না, তারপরে নিজেদের মতন করে বানানো যাবে। তো ফার্স্ট পয়েন্ট কী ছিল? ফার্স্ট পয়েন্ট ছিল এই যে মহাকাশ থেকে পৃথিবীর আকৃতি এবং অন্যান্য গ্রহের আকৃতি। তো এই পয়েন্টটা যদি ব্যাখ্যা করি, তো এই পয়েন্টের ব্যাখ্যায় করলে কি দেখা যাচ্ছে? বলা যাবে এই যে পৃথিবীর মতন যে অন্যান্য গ্রহগুলো আছে সেই গ্রহগুলিকে যদি মহাকাশ থেকে দেখা যায় যে সেগুলির আকৃতি গোল, তাহলে পৃথিবী যেহেতু গ্রহ তাই পৃথিবীর আকৃতি গোল হওয়াটাই স্বাভাবিক। বুঝতে পেরেছো কি বলছি? এই ব্যাখ্যায় এটা বলা যায়। এইটা গেল ফার্স্ট পয়েন্ট, এটুকু লিখলে যথেষ্ট। পরের পয়েন্টে আসি, নাবিকদের পরিভ্রমণ বা নাবিকদের পৃথিবী পরিভ্রমণ। তো কোনো নাবিক অর্থাৎ ইতালির এক নাম না জানা নাবিক তিনি যদি একদিক থেকে অর্থাৎ পৃথিবীর যদি একদিক থেকে তার যাত্রা শুরু করেন, কোনো দিক যদি না বাঁকে অর্থাৎ পূর্ব পশ্চিমে কোনো দিক যদি না বাঁকে, সে পুনরায় আবার কি করে সেই স্থানেই ফিরে আসে। কথাটা বুঝতে পেরেছ? তাই এর থেকে প্রমাণ করা যায় যে পৃথিবীর আকৃতি গোল। বুঝতে পারলে না কি বলছি? মানে যদি ও এক জায়গার থেকে যদি বেরোনোর পরে যদি পূর্ব পশ্চিমে কোনো দিকে না বেঁকলো, যেদিকে যাচ্ছিল সরাসরি সেদিকেই যাবে, যদি সেরকমটাই যদি করে তো আবার যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেই স্থানে এসেই শেষ হবে। তার থেকে নিশ্চয়ই প্রমাণ করা যায় যে পৃথিবীর আকৃতি গোল। যদি চ্যাপ্টা বা সমতল যদি হতো তাহলে এটা সম্ভব ছিল না। বুঝতে পারলে? চলে আসলাম চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া। তো আমাদের যে চন্দ্রগ্রহণটা যেভাবে হয়, তো চন্দ্রগ্রহণে কি দেখা যাচ্ছে? চন্দ্রগ্রহণে দেখা যাচ্ছে এই যে চন্দ্রগ্রহণ কখন হয়, চন্দ্রগ্রহণটা কখন হয়, এটা একটা লজিক্যালি ব্যাপার। যে যখন একটি সরলরেখার উপরে পৃথিবী, সূর্য এবং চাঁদ যখন একই সরলরেখার উপরে থাকবে, বুঝতে পেরেছো তো? পৃথিবী, সূর্য, চাঁদ একই সরলরেখার উপরে থাকে। চাঁদের তো কোনো নিজস্ব আলো নেই, তো সূর্যের আলোতেই আলোকিত হয়। যখন সূর্যের আলোতে আলোকিত হচ্ছে তখন পৃথিবীর ছায়া যদি চাঁদের উপরে এসে পড়ে, তখন আমরা কিন্তু পৃথিবীর কিছু কিছু অঞ্চল থেকে চাঁদকে আর দেখা যাবে না। সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ।
বুঝতে পারলে কি বললাম? আবার একবার বলছি, যদি কোনো সময় যে পৃথিবীর ছায়া যদি চাঁদের উপরে এসে পড়ে, কারণ চাঁদের তো কোনো নিজস্ব আলো নেই, তো কার ছায়া পড়বে? পৃথিবীর ছায়া পড়বে। তাহলে পৃথিবীর কয়েকটা অঞ্চল থেকে বা পৃথিবীর কয়েক অর্ধাংশ থেকে চাঁদকে আর দেখা যাবে না, সেটাই হলো চন্দ্রগ্রহণ। তো চন্দ্রগ্রহণ যখন দেখা গেছে, তখন দেখা গেল এই যে যে পৃথিবীর আকৃতি গোল। কারণ দেখ, গোলীয় বস্তুর ছায়া কিন্তু গোলই হয়। গোলীয় বস্তুর ছায়া গোল হবে, লম্বা বস্তুর ছায়া লম্বা হবে, চ্যাপ্টা বস্তুর ছায়া তো চ্যাপ্টাই হবে। তো পৃথিবীর ছায়া যখন চাঁদের উপর এসে পড়ছে, তো চাঁদে দেখা যাচ্ছে যে পৃথিবীর আকৃতি গোল ছায়াটা, তো সুতরাং পৃথিবীর আকৃতি গোল। এই ছায়ার সাহায্যে প্রমাণ করা যায়। পরবর্তী পয়েন্ট যে সূর্যোদয় এবং সূর্যাস্ত একই সাথে হয় না। এই পয়েন্টের ব্যাখ্যা করি যে সর্বত্রই সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় না। অর্থাৎ দেখো, যদি সমতল হতো তাহলে সূর্য পৃথিবীর সব জায়গায় একই সাথে উঠতো, আর যদি চ্যাপ্টা হতো তাও তো পৃথিবীর সূর্য সব জায়গায় একই সাথে উঠতো। কিন্তু গোলীয় অবস্থান হওয়ার জন্য যে জায়গায় পৃথিবীর ঘুরতে ঘুরতে সামনে আসে সেই সম্মুখভাগেই প্রথমে সূর্য ওঠে। যেমন আমাদের জাপানের সূর্য উঠে যায় ভারতীয় ঘড়ি অনুযায়ী 4টের সময়। কথাটা বুঝতে পেরেছো তো? তো ভারতীয় ঘড়িতে যখন 4টে বাজবে, ভোর 4টে, তখন কিন্তু জাপানে অলরেডি সূর্য উঠে গেছে। আমাদের এখানে কিন্তু তখনও কোনো সূর্যের কোনো লেশমাত্র পাওয়া যাবে না। তো কি হলো এখানটা? এর থেকে বলা যায় এই যে পৃথিবীর আকৃতি গোল বলে এটাই সম্ভব। বুঝতে পেরেছো কি বলছি? চলে আসলাম যে এই পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো। পরের পয়েন্ট, দিগন্ত রেখার বিস্তৃতি। তো দিগন্ত রেখার বিস্তৃতি কি বলছে? যে দিগন্ত রেখার বিস্তৃতিতে দেখো, তোমরা যদি একটু উপরের দিকে ওঠো বা যদি আকাশের দিকে তাকাও বা সমুদ্রের পাড়ে গিয়ে যদি সমুদ্রের দিকে তাকাও, তখন মনে হবে এই যে যেন আকাশটা সমুদ্রের সাথে বা মাঠের সাথে মিশে গেছে। কথাটা বুঝতে পেরেছো? যেন গোল হয়ে একদম ওর সাথে একদম দিগন্ত যেন শেষ হয়ে গেছে। কিন্তু যদি কোনো সময় সমতল হতো বা যদি কোনো সময় চৌকোনা হতো, তাহলে এটা সম্ভব ছিল না। তুমি দেখতে পাচ্ছ যে আকাশটা সরলরেখায় শেষ হয়ে গেছে, আর চোখ যাচ্ছে না। কিন্তু তোমরা যদি কোনো সময় মাঠের পাশে যাও বা যদি কোনো সময় সমুদ্রের পাড়ে গিয়ে যদি তাকাও, তখন দেখতে পারবে এই যে যেন আকাশটা মাঠের সাথে বা সমুদ্রের সাথে মিশে গেছে। তো তার কারণ হচ্ছে যে পৃথিবীর আকৃতি গোল, তার জন্য এটা সম্ভব হচ্ছে। বুঝতে পারলে? তাই এই পয়েন্টের ব্যাখ্যা হয়ে গেল। পরের একটা পয়েন্ট আছে যে এই বিফোর্ড লেভেলের পরীক্ষা। তো কী পরীক্ষা এটা? বেডফোর্ড লেভেলের পরীক্ষা। তো বিজ্ঞানী বেডফোর্ড ইনি কী করেছিলেন? ইনি একটা খালের উপরে বেডফোর্ড খালের উপরে এক বিজ্ঞানী ওয়েলেস নামে এক বিজ্ঞানী, ইনি কী করলেন? ইনি 3টে একই দণ্ডের লাঠি নিয়ে ওই খালের উপরে 1 কিলোমিটার অন্তর অন্তর পুঁতলেন। তো পোতার পরে দেখলেন এই যে মিডিলের যে লাঠিটি, সেই লাঠিটি যেন একটু বেশি বেরিয়ে আছে, অর্থাৎ বেশি উঁচু হয়ে আছে। কথাটা বুঝতে পেরেছো? তো এটা গোলীয় বলেই সম্ভব। যদি সমতল হতো তাহলে কোনো সেটা সম্ভব হতো না। সমতল হলে 3টে লাঠির লেভেলই সেম থাকতো, 3টে লেভেল মাথায় পুরো সমান থাকতো। কিন্তু যেহেতু পৃথিবীর আকৃতি গোল, তাই গোলীয় হওয়ার জন্য মিডিলটা বেশি উঁচু থাকবে, অর্থাৎ মাঝখানটা বেশি উঁচু থাকবে। সে উঁচু হওয়ার জন্য এখানে কি হচ্ছে, এইখানটায় ওই 3টে রেখার যে মিডিল রেখার লাঠিটা আছে, ওই লাঠিটা বেশি উঁচু হয়ে থাকবে। বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই। তো এই হয়ে গেলো বেডফোর্ড লেভেলের পরীক্ষা। তো পরে একটা পয়েন্ট, মিডিলে একটা পয়েন্ট, যে গোলীয় কি বলছে, গোলাকার সমুদ্রপৃষ্ঠে জাহাজের অবস্থান। যদি আমরা দূর থেকে কোনো আসা জাহাজ মানে সে বন্দরের কাছে আসছে, সেই জাহাজটাকে যদি দেখি, তাহলে দেখতে পারবো সেই জাহাজের সর্বোপরি মাস্তুল অংশ, অর্থাৎ জাহাজের যে মাথার অংশটা আছে সেই অংশটা সর্বোপরি সামনে আসবে। তারপরে তার সামনে আসবে হচ্ছে কি, ডেকের পোর্শন। ডেক অর্থাৎ তার মিডিল অংশ, তারপরে সামনে আসবে। এটি গোল হওয়ার জন্য এটা এরকমটা হচ্ছে। যদি পৃথিবী যদি সমতল হতো তাহলে জাহাজটাকে তুমি একসাথেই দেখতে। যেহেতু গোল, তাই জন্য তার মাথার সম্মুখ ভাগটা তুমি ফার্স্ট দেখতে পাচ্ছ, তারপর তার পুরো দেহটা দেখতে পাচ্ছ। পুরো বুঝতে পেরেছো কি বলছি? দেখো, পৃথিবী যদি সমান হলে তাহলে কি হতো? সমান হলে তুমি প্রথমে ফার্স্টে ও একসাথে পুরো অংশটা দেখতে। কিন্তু যেহেতু গোলাকৃতি, তাই কি হচ্ছে, তাই আমি প্রথমে সম্মুখ ভাগ দেখছি, সম্মুখ ভাগ দেখার পরে কিন্তু তার পুরো অংশটা দেখছি। বুঝতে পারছো? তো এই হচ্ছে এই পয়েন্ট। তোমরা এই কটা পয়েন্ট বলো, এই কটা পয়েন্ট 7টা পয়েন্ট বলে তোমরা এই কোশ্চেনটা শেষ করলে এনাফ ব্যাপার। 5 নম্বরে থাকবে, ছবিগুলো দেবে। হয়েছে? বুঝতে পারলো তো এই কোশ্চেনটা সবাই? আচ্ছা, তো পরের পয়েন্টে আসলাম যে পৃথিবী অভিগত গোল তার প্রমাণ। তো পৃথিবী অভিগত গোল, এইখানে যে পরের প্রথম পয়েন্টে গেল যে পৃথিবী গোল,
পরের ধাপে আসছি যে পৃথিবী অভিগত গোল তার প্রমাণ দাও। তো এইটা বলার আগে ফার্স্টে বলে নিই যে পৃথিবীর নিরক্ষ ব্যাস এবং মেরু ব্যাস কত। তো পৃথিবীর নিরক্ষ ব্যাস বলতে নিরক্ষরেখা বরাবর যদি কোনো সময় ব্যাস নাও, তাহলে পৃথিবীর ব্যাস পাওয়া যাবে হচ্ছে নিরক্ষ বরাবর 40,075 কিলোমিটার। তো 40,075 কিলোমিটার নেব হচ্ছে নিরক্ষ বরাবর, কথাটা বুঝেছো? আর যদি মেরু বরাবর ব্যাস নিয়ে থাকি, তো মেরু বরাবর ব্যাস হয়ে যায় 40,024 কিলোমিটার। তো দেখো দুটো ব্যাসের মধ্যে নিশ্চয়ই যদি পৃথিবী যদি সম্পূর্ণ পরিমাণে গোল হতো, এর আগে আমি একটা প্রশ্নে বললাম যে পৃথিবী নাকি গোল, আর যদি গোলই হয়ে থাকে তাহলে তো ওর মেরু ব্যাস এবং নিরক্ষ ব্যাস, তাই না, ওর উপর সাইডের ব্যাস এবং পাশাপাশি যে ব্যাস দুটোই সেম হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। এইগুলোর ব্যাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পার্থক্য 41 কিলোমিটার। এর কারণ এর থেকে বলা যায় যে পৃথিবী অভিগত গোল হয়েছে, দুটো ব্যাসের মধ্যে পার্থক্য 41 কিলোমিটার। তো তোমরা একটু শুনে নিও, সরি 51 কিলোমিটার। তো দুটো ব্যাসের মধ্যে পার্থক্য 51 কিলোমিটার। তো কত গেল? মেরু ব্যাস গেল হচ্ছে 40,024 কিমি, আর নিরক্ষ ব্যাস হচ্ছে 40,075 কিলোমিটার। তো দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 51 কিলোমিটার প্রায় হয়েছে। তো এগুলো সবই প্রায়তে আসবে। এর থেকে প্রমাণ করা যায় যে পৃথিবীর হচ্ছে যে অভিগত গোল। এবারে চলে আসলাম যে পৃথিবী অভিগত গোল এরকম হওয়ার কারণটা কেন, বা এরকমটা কেন হলো, অভিগত গোলটা কেন হলো? কারণ পৃথিবী যখন আদি পূর্বে সৃষ্টি হয়েছিল তখন সূর্যের এক অংশ থেকে বেরিয়ে এসেছিল নক্ষত্র দ্বারা। তাই এটা 11-এ পড়বে যে পৃথিবীর সৃষ্টিটা কীভাবে হয়েছিল। এটা 9-এ নেই, 9-এর সিলেবাসে এটা নেই, 11-এর সিলেবাসে আছে, সেকেন্ড অধ্যায়ে আছে 11-এর। তো এটা একটু হালকা করে শুনে নাও যে পৃথিবীর সৃষ্টি কীভাবে হয়েছিল। তো পৃথিবীর সৃষ্টি হয়েছিল যখন একটি প্রক্সিমা সেন্টারে বা অন্য জন্য যখন কোনো বড় উপগ্রহ যখন সূর্যের কাছ থেকে যাচ্ছিল, তখন কী হয়েছিল, তখন সূর্যের দ্বারা আকর্ষণ বিকর্ষণ শক্তির জন্য সূর্যের এক অংশ সূর্যের থেকে ছিটকে বেরিয়ে আসে। তো বেরিয়ে আসার পরে পরবর্তীতে সময় ওই যে অংশ বেরিয়ে আসে সেই অংশ কী করে, সেই অংশ সূর্যের চারপাশ থেকেই ঘূর্ণনের সৃষ্টি করে এবং ঘুরতে থাকে। তার ফলে কি হলো, তার ফলে ওই অংশটি ছিল তো গলন্ত অবস্থায়। তো সূর্যের চারপাশ থেকে যখন গোলীয় গতিতে ঘুরছিল, অর্থাৎ একটা নির্দিষ্ট রেখা বরাবর, তখন কি হয়, তাতে একটা বহিকেন্দ্র বলের সৃষ্টি হয়। সেই বহিকেন্দ্র বলের জন্য আমাদের এই পৃথিবীর আকৃতি গোলীয় আকৃতি হয়েছিল। আর অভিগত গোল কেন হয়েছিল, দেখো কোনো নরম বস্তুকে যদি তুমি তোমার চারপাশ দিয়ে ঘোরাও বা হাতের চারপাশে যদি খুব স্পিডে ঘোরাও, তখন কি হবে, তখন ওর চারপাশের মিডিল পোর্শন স্ফীত হয়ে যাবে। স্ফীত হওয়া মানে বোঝো তো, মানে কি হয়ে যাবে, তখন ওই মিডিল পোর্শন মোটা হয়ে যাবে, মানে মিডিল পোর্শনটা বেশি চওড়া হয়ে যাবে। তো তার ফলে এই নিরক্ষীয় অঞ্চলটা বেশি চওড়া হয়ে গেছিলো। তো তার জন্যই এই 51 কিলোমিটার বেশি ব্যাসযুক্ত, কারণ নিরক্ষীয় অঞ্চলে। তো চলে আসলাম, আমরা এখন এই নিরক্ষ অঞ্চলের প্রমাণ দেবো বা কেন এই অভিগত গোল হলো তার প্রমাণ দেবো। তো ফার্স্ট প্রমাণে বলতে হয় যে পৃথিবীর নিরক্ষ রেখা এবং মেরু ব্যাসের পরিধির সমান নয়। যদি পৃথিবী পরিপূর্ণ গোল, তাহলে পৃথিবীর মেরু ব্যাস এবং নিরক্ষ ব্যাস দুটোই সমান হতো, সেম হতো। তো তার এখানে দেখতে পাচ্ছি এই যে দুটোর মধ্যে নিরক্ষ ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য 51 কিলোমিটার। তার থেকে বলা যায় এই যে পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোল নয়, এটি অভিগত গোল হলো। এই পয়েন্টটা মাথায় ঢুকেছে। তো পরের পয়েন্টটা আসি, এখানে 5টা পয়েন্টই আছে। পরের পয়েন্টটা হচ্ছে নিরক্ষ রেখা বরাবর হচ্ছে নিরক্ষ অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি। এই পয়েন্টটা শুনুন যে নিরক্ষ অঞ্চল বরাবর মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি। এর কারণটা কেন? কারণ দেখো পৃথিবীর পৃষ্ঠেতে সবচেয়ে যে কোনো বস্তুর ওজন সবচেয়ে সর্বাধিক হবে, বুঝতে পারলে তো? যত আস্তে আস্তে পৃথিবী পৃষ্ঠের থেকে নিচের দিকে যাবে তত আস্তে আস্তে তার ওজন কমে যাবে। যদি কেন্দ্রে যদি কোনো বস্তু নিয়ে যাও, সেই কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য হয়ে যাবে, তার কোনো ওজনই থাকবে না, বুঝতে পারলে কি বলছি? আবার যদি খুব উঁচুতে চলে যাও, তাহলেও তার বস্তুর ওজন আস্তে আস্তে কমতে থাকবে, বুঝতে পারলে? এটি পৃথিবীর আকর্ষণ বলের জন্য নির্ভর করে। যেমন যদি চাঁদে যাও, তাহলে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের 1/6 কমে যাবে। অর্থাৎ আমার যদি 60 কেজি ওজন হয়ে যায়, তাহলে পৃথিবীর চাঁদে যদি নিয়ে যাও, আমার হয়ে যাবে 10 কেজি ওজন, মানে 6 ভাগ কমে যাবে, 1/6 বুঝতে পারলে তো? এই ওজনটা কমে যাবে। তো তেমনিভাবেই যে কেন্দ্র থেকে নিরক্ষ অঞ্চল পৃথিবীর কাছাকাছি, কেন্দ্রের থেকে নিরক্ষ অঞ্চল পৃথিবীর কাছাকাছি, তার থেকে কিন্তু বেশি দূরে অবস্থান করছে মেরু অঞ্চলটা। কেন? তার কারণ হচ্ছে এই যে আমরা একটু আগেই পড়েছি যে
কেন্দ্রের থেকে নিরক্ষরেখার নিরক্ষ অঞ্চলের থেকে মেরু অঞ্চল 51 কিলোমিটার দূরে অবস্থান করে। কারণ ওর ব্যাস যেহেতু 51 কিলোমিটার বেশি, তাই যে কোনো বস্তুর ওজন আমাদের এই মেরু অঞ্চলে সর্বাধিক হয়ে থাকবে। পয়েন্টটা বুঝতে পেরেছো? কারণ এটা স্ফীত হওয়ার কারণের জন্যই হচ্ছে, কারণ এখানে অভিকর্ষ বল বেশি, মেরু অঞ্চল চাপা বলে। বুঝতে পারলা? মেরু অঞ্চল তো চাপা, মেরু অঞ্চল চাপা হওয়ার কারণে নিরক্ষ অঞ্চলের মানে কেন্দ্রের থেকে, পৃথিবীর কেন্দ্রের থেকে ওইটা কাছে, তো পৃথিবীর কেন্দ্রের থেকে মেরু অঞ্চল অর্থাৎ মেরু কাছে বলে এখানটা আকর্ষণ শক্তি বেশি। আর নিরক্ষ অঞ্চল তো একটু দূরে, নিরক্ষ অঞ্চল তো স্ফীত না, তো এই অঞ্চলটা একটু দূরে তো কেন্দ্রের থেকে, তাই এই অঞ্চলে আকর্ষণ শক্তিটা একটু কম। বুঝতে পারলা? ওই যদি মাউন্ট এভারেস্টের উপরে গিয়ে কোনো কিছুর ওজন করো, সেটা কিন্তু আরও কমবে। বুঝতে পারলা কি বলছি? মাউন্ট এভারেস্টের উপরে উঠে গিয়ে তুমি একটা কোনো কিছুর ওজন করছো, তো তোমার পৃথিবী পৃষ্ঠে যা ছিল তার থেকে ওখানে ওজন কমে যাবে, কারণ এটি পৃথিবীর কেন্দ্রের থেকে অনেক বেশি দূরে অবস্থান করছে। তাই বুঝতে পারলা কি বললাম? কোনো অসুবিধা নেই তো? তো হলো, তো এই পয়েন্টের ব্যাপারটা বুঝতে পেরেছো। পরের পয়েন্টটা 3 নম্বর পয়েন্ট, যে গোলক ঘড়ি নিরক্ষরেখার অঞ্চলে ধীরে চলে আর মেরু অঞ্চলে দ্রুত চলে। গোলক ঘড়ি অর্থাৎ আগেকার দিনে যে পেন্ডুলামের ঘড়ি ছিল, সেই পেন্ডুলামের ঘড়ি তো ওই যে নিচের দিকে দেখো না, ঢং ঢং করে যে একটা কাটা ঘোরে, অর্থাৎ চলতেই থাকে, সবসময় চলতেই থাকে, নিচের যে একটা কাটা আছে, সেই কাটাটাই দেখা যাচ্ছে এইখানটায়, যে যে ওই ঘড়িটা যখন চলছে তো পেন্ডুলামের উপরে নির্ভর করে ঘড়িটার কাটাগুলো ঘোরে। তো পেন্ডুলামে কি হচ্ছে, পেন্ডুলামের উপরে আকর্ষণ শক্তি নির্ভর করে বলে এই আমাদের তখন ঘড়ি স্লো হয়ে যায় এবং স্পিড হয়ে যায়। তো এইখানটায় কি বলছে, এখানে নিরক্ষ অঞ্চলে কিন্তু ধীরে ঘুরবে এবং মেরু অঞ্চলে কিন্তু দ্রুত ঘুরবে। এর কারণটা ভালো করে বুঝে নাও। কারণ হচ্ছে এইখানে এই যে আমরা আগের পয়েন্টেই বর্ণনা করেছিলাম যে নিরক্ষ অঞ্চলে যে কোনো বস্তুর ওজন কিন্তু একটু কমে যায়, আর মেরু অঞ্চলে কিন্তু যে কোনো বস্তুর ওজন একটু বেড়ে যায়, কারণ সেটি নিরক্ষরেখার কাছে আছে বলে, মানে অর্থাৎ কেন্দ্রের কাছে আছে বলে। তো পেন্ডুলামটার যে নিচের যে পোর্শনটা আছে, সেই পোর্শনটা পৃথিবীর কেন্দ্রের কাছে অবস্থান করছে, তাই সেখানে আকর্ষণ শক্তি বেশি, তাই ওটা দ্রুত ঘুরবে। কথাটা বুঝতে পেরেছো? আর এইটি নিরক্ষ অঞ্চলে কি হচ্ছে, পেন্ডুলামটা পৃথিবীর কেন্দ্রের থেকে একটু দূরে, তাই এখানে কি হচ্ছে, এখানে কিন্তু পেন্ডুলামের যে আকর্ষণ শক্তি তার উপরে কম করছে, তাই নিরক্ষ অঞ্চলে কিন্তু পেন্ডুলামটা একটু ধীরে ঘুরবে। এর ফলে কিন্তু ঘড়ির কাঁটা অর্থাৎ টাইমটা কিন্তু একটু স্লো দেখাবে। বুঝতে পেরেছো? সেটাই বিজ্ঞানী প্রমাণ করেছিলেন, তোমরা এখান থেকে একটু দেখে নেবে। পরের পয়েন্টের বর্ণনা বেশি করা লাগবে না, যে নিরক্ষ অঞ্চলে উন্নতি কোণের তারতম্য। তো এই পয়েন্টের ব্যাখ্যা যদি করতে হয়, এই পয়েন্টের ব্যাখ্যাতে কি আছে, যে তুমি যদি কোনো যন্ত্রের সাহায্যে মাপো, তাহলে প্রতি 110 কিমি দূরে যদি যাও, তাহলে ধ্রুবরেখার যে উন্নতি কোণ সেটি 1 কিলোমিটার 1 ডিগ্রি আস্তে আস্তে ডুবে যাবে। অর্থাৎ তুমি 110 কিলোমিটার সামনের দিকে যাচ্ছ, আর ওই যে ধ্রুবরেখার যে উন্নতি কোণ সেটা আস্তে আস্তে কী হচ্ছে, সেটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। কথাটা বুঝেছো? তো এইখানে পরিমাপ করলে বলা যায়, কিন্তু যদি পৃথিবী সম্পূর্ণ গোল হতো তাহলে কিন্তু এটা সম্ভব ছিল না, এই 1 ডিগ্রি সে নিচের দিকে নামতো না। বুঝতে পারলে? এটিগুলো পরের পয়েন্টে কি আসছে, যে যে একই দ্রাঘিমা রেখা বরাবর হাঁটলে দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব সমান হয়। দ্রাঘিমা রেখা বরাবর আর অক্ষরেখা বরাবর তোমরা ব্যাপারটা বুঝে নাও। যখন দ্রাঘিমা রেখা বরাবর আসছে আর অক্ষরেখা, তো দ্রাঘিমা রেখা কোনগুলো? দ্রাঘিমা রেখা হচ্ছে যে পৃথিবীতে নিরক্ষরেখার সমাঞ্চলে যে রেখাগুলো টানা, নিরক্ষরেখা তো পৃথিবীর মিডল বরাবর, এটি কোন দিকে টানা আছে, এটি টানা আছে হচ্ছে পৃথিবীর পূর্ব পশ্চিম বরাবর। কোন রেখাটা বলো তো? পূর্ব পশ্চিম বরাবর টানা। নিরক্ষরেখা পৃথিবীর পূর্ব আর পশ্চিমে টানা হয়েছে। এই রেখার সমান্তরাল করে যত আস্তে আস্তে উপর দিকে রেখাগুলো যাচ্ছে, সেগুলো হচ্ছে সব অক্ষরেখা। বুঝতে পেরেছো কি বলছি? নিরক্ষরেখার সমান্তরাল করে যত আস্তে আস্তে উপরের দিকে রেখাগুলো যাচ্ছে, সেগুলো হচ্ছে অক্ষরেখা। আর মূল মধ্যরেখা কোনটি? মূল মধ্যরেখা যেটি টানা রয়েছে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুকে যেটা যুক্ত করে, সেটা হচ্ছে পৃথিবীর মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখার বরাবর যতগুলো রেখা আছে, সেই রেখাগুলো হচ্ছে পৃথিবীর দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখাগুলোর ব্যাস ক্রমশ আস্তে আস্তে কমতে থাকে বলতে, যদি আস্তে আস্তে তুমি এই অর্থাৎ দ্রাঘিমা রেখা বরাবর যদি উপর দিকে যাও, তো কি দেখতে পারবে, যদি অক্ষরেখা বরাবর উপর দিকে যাও, তাহলে দেখতে পাবে যে দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকটি 20 কিলোমিটার করে কমে গেছে। কারণ যদি তুমি পৃথিবীর মানচিত্র দেখো ভালো করে, দেখতে পারবে এই যে অক্ষরেখাগুলো তো জালিকার ন্যায় বিস্তার করে আছে, চৌকোনা 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 করে জালিকার ন্যায় বিস্তার করে আছে। যত আস্তে আস্তে পৃথিবীর উপরের দিকে উঠবো, তত ওই জালিকাগুলো ছোট ছোট হতে রয়েছে।
বুঝলি কি বলছি? ওই চৌকোনা চৌকোনা বক্সগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। কতটা ছোট হয়ে যাচ্ছে? 20 কিলোমিটার করে ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তার সাহায্যে প্রমাণ করা যায় পৃথিবীর আকৃতি গোল, অভিগত গোল। যদি সম্পূর্ণ গোল হতো তাহলে প্রত্যেকটা ওই চৌকোনাগুলো অর্থাৎ দ্রাঘিমারেখা এবং অক্ষরেখার যে চৌকোনার যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো সেম সেম থাকতো। বুঝতে পারলা? এর মেজারিংগুলো আমরা যখন ভূগোলে 11-এ প্র্যাকটিক্যাল করবো, সেই প্র্যাকটিক্যালে তোমরা বুঝে যাবে যে যত আস্তে আস্তেই উপরের দিকে যাচ্ছি তত আস্তে এই জালিকাগুলো অর্থাৎ এই যে অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা যে সমান্তরাল সমকোণে যে ছেদ করেছে, সেই ছেদগুলো আস্তে আস্তে ওই বক্সগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো এই গেল এই কটা পয়েন্ট। পরের পয়েন্টে আসি জিওয়েড কি। এতক্ষণ ধরে বললাম পৃথিবীর আকৃতি গোল, তারপরে বললাম পৃথিবীর আকৃতি অভিগত গোল। এবার বলবো যে জিওয়েড কি। পরবর্তী পোর্শন অন্য চ্যাপ্টারের সাথে বোঝানো হবে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং সাথে সাবস্ক্রাইব করো। আর আমাদের চ্যানেলে পরবর্তী যে চ্যাপ্টারটি শুরু হবে